সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। কিশোর বাতায়নের পক্ষ থেকে যুক্তিবিদ্যার ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জামশেদুর রহমান। শিক্ষার্থীদের সাথে সাথে আরো যারা এই ক্লাসটি উপভোগ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা হচ্ছে যে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সর্বশেষ যে অধ্যায় সেই অধ্যায়টি করছি সম্ভাবনা। সম্ভাবনা অধ্যায়ে আমরা পরিমাপ নিয়ে কথা বলছিলাম যে সম্ভাবনাকে কিভাবে আমরা পরিমাপ করব। সম্ভাবনা পরিমাপের গত ক্লাসে আমরা তিনটি সূত্র বা নিয়ম শিখেছি তিন ধরনের জটিলতার সমাধানের জন্য। আজ আমরা সর্বশেষ যে একটি ধরনের জটিলতা রয়েছে, অর্থাৎ এই ধরনের পরিস্থিতি উদ্ভব হলে আমরা কিভাবে সম্ভাবনা নির্ণয় করব তা নির্ণয় করার চেষ্টা করব। তোমরা জানিয়ে দাও কি কি কোথা থেকে জয়েন করেছো এবং শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। আমরা ক্লাসটি এখনই শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের আশা করি সেগুলি মনে আছে। আমি একটু পরে কিন্তু তোমাদের সেগুলি ধরবো যে তোমাদের আসলে মনে আছে কিনা। আজ আমরা লাস্ট যে চতুর্থ নিয়ম সেটি নিয়ে একটু কথা বলছি। চতুর্থ নিয়মে আসলে কোন পরিস্থিতি, সেটি হচ্ছে যে দুইটি যৌথ ঘটনার সম্ভাবনা। দুটি যৌথ ঘটনার সম্ভাবনা এটা নির্ণয় করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো যৌথ ঘটনা বলতে অ্যাকচুয়ালি দুটি ঘটনার যৌথ সম্ভাবনা। এটা যদি আমি কথাটা একটু তাছাড়া একটু বুঝতে সমস্যা হয়ে যাবে। দুটি ঘটনার যৌথ সম্ভাবনা আসলে এখানে কি বিষয় একটু খেয়াল করো। দুইটি ঘটনা অনেক সময় এমন হয় যে দুইটি ঘটনা পরস্পর অবিরোধী নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে এটি ঘটলে ওটিও সেটিও ঘটতে পারে, কিন্তু একত্রে ঘটে না, ভিন্ন ভিন্ন সময়ে ঘটছে, একত্রে ঘটছে না। যেমন সাপোজ তোমাদের যদি আমি আমার একটা উদাহরণ দিই যে আসিফ নামে একটা বইয়ের উদাহরণ রয়েছে যে আসিফ হচ্ছে যে একটি বল, মনে করো যে নিক্ষেপ করলে, আসিফ একটি বল নিক্ষেপ করলে, নাম চেঞ্জ করে দাও, তোমরা যদি একটা নাম বলো যে মনে করো সাপোজ রিজন পাঁচবার বল করলে তিনবার উইকেটে লাগে, নাকি তিনবার উইকেটে আঘাত করে। তো পাঁচবার বল করলে তিনবার স্টাম্পে যে লাগে বা উইকেটে আঘাত করে। আরেকজন ব্যক্তি মনে করো আরেকজন খেলোয়াড়, সে হচ্ছে তার নাম মনে করো যে স্বপন চারবার বল করলে সাপোজ একবার উইকেটে আঘাত করে। তাহলে দেখো রিজন পাঁচবার বল করছে ভিন্ন সময়ে, সেটা একটি ভিন্ন ঘটনা। আবার স্বপনও চারবার বল করছে, সেটাও একটি ঘটনা, সেটাও কিন্তু একই ধরনের কাজ দুইজন করছে। তো দুইজন একটা যৌথভাবে উইকেটে আঘাত করার সম্ভাবনা কত? তাহলে এক্ষেত্রে রিজন আর স্বপন যে কোশ্চেনটা যদি করে, রিজন আর স্বপনের যৌথভাবে উইকেটে আঘাত করার সম্ভাবনা কত এটা যদি চাই আমাদের কাছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যেহেতু দুইজনের যৌথভাবে তার কাজটি করার সম্ভাবনা আমাদেরকে চেয়েছে, এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে যে নিয়ম সেটি হচ্ছে যে অসম্ভাবনার বিষয়টি আমরা কি করব, বের করে ফেলবো যে আসলে এদের পক্ষে কতটুকু তাহলে অসম্ভব কতটুকু, অসম্ভবটুকু বের করে আমরা মনে করি যে মোট নিশ্চিত কি। আমি যদি শেষ থেকে আসি, দেখো আমরা ম্যাথে আমরা দেখেছি সম্ভাবনা অঙ্কে যে 0 থেকে 1, 0 হচ্ছে একেবারেই সম্ভব না, 1 হচ্ছে প্রায় নিশ্চিত হলে আমরা 1 দ্বারা প্রকাশ করি। তাহলে যদি নিশ্চিত হয় 1, তাহলে দেখো রিজন ও স্বপনের যৌথভাবে কাজ করার নিশ্চিত সম্ভাবনা কত? 1, তাই না? এখান থেকে আমি যদি যতটুকু এদের পক্ষে অসম্ভাবনা আছে, মনে করো যে তুমি স্বর্ণের গহনা কিনেছো, স্বর্ণের গহনার মধ্যে কতটুকু খাদ আছে, খাদটুকু যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি পিওর খাঁটি স্বর্ণটা পেয়ে যাচ্ছ, তাই না? অর্থাৎ এখানেও সেই খাদ, অর্থাৎ যতটুকু তারা উইকেটে হিট করতে পারবে না, আঘাত করতে পারবে না, সেই অসম্ভাবনাটুকুকে আমি কি করব, দুইজনের যৌথ অসম্ভাবনার গুণফলকে আমি কি করব, বাদ দিয়ে দিব।
অর্থাৎ 1 থেকে আমি যদি দুইজনের যৌথ অসম্ভাবনার গুণফলকে বাদ দিতে পারি তাহলে আমি দুইজনের যৌথ সম্ভাবনাটা পাবো। অর্থাৎ 1 হচ্ছে তাদের নিশ্চিত ঘটনা, এটা খেয়াল করো, 1 হচ্ছে তাদের নিশ্চিত যে তারা মনে করো যে সবগুলো বল করলে সবগুলো হিট করতে পারবে এমন একটি ব্যাপার ছিল, কিন্তু সবগুলো বল করে তারা সবগুলোতে হিট করতে পারছে না। তখন কি হচ্ছে, আমি নিশ্চিত 1 থেকে আমি যতটুকু পারছি না ততটুকু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার পিওর যতটুকু সম্ভব দুজনের পক্ষে সেইটুকু আমি ফলাফলটা পেয়ে যাব। দেখি তোমরা কে কে জয়েন করেছো, একটু লেটে দেখছি। রিফা গালিব আবার মধ্যে চলে এসেছে। রিফা, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। রুমা আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পিনাক দেবনাথ, ভালো আছো? রিফা গালিব, ঠিক আছে। রজতকান্তি দাস আছো? ভেরি গুড। স্বাধীন, ওয়ালাইকুম আসসালাম। তারিকুল ইসলাম, ওয়েলকাম। খালেদা বেগম আছো? ভালো আছি খালেদা বেগম। স্বাধীনা, ভালো আছি। রিফা গালিব, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ক্লাস শুরু করো। তরুণী তত্ত্ব, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর লাইভ ক্লাসে অংশ নিয়েছো, মাঝে কোথায় গিয়ে হারিয়ে গেছিলা তুমি? ইমরান আছো? ভেরি গুড। খুশিয়ারা আছো? তাহলে তোমরা ক্লাস করতে থাকো। তোমরা প্রথম অংশ থেকে দেখতে শুরু করেছো, আশা করি দেখো। আমি প্রথম থেকে যে কথাগুলো বলছি তোমরা সবাই মানে জয়েন করেছো সে পর্যন্ত না, নাকি আবার রিপিট করব? তোমরা একটু লিখে দাও যে প্রথম থেকে যে কথাগুলো বললাম সেগুলো কি তোমরা শুনেছো? আমাকে একটু জানাও তো, আমি দেখি যে তোমরা আসলে প্রথম থেকে কথাগুলো শুনছো কিনা। খুব ইম্পর্টেন্ট, লাস্টেরটা একটু জটিল আছে, তোমাদের কাছে জটিল মনে হয়। তো আমরা কি করছি, দুটি ঘটনার যৌথ সম্ভাবনা নির্ণয় করছি, দুটি ঘটনার যৌথ সম্ভাবনা নির্ণয় করছি। এখন যৌথ সম্ভাবনা নির্ণয় করতে গিয়ে যেটা হচ্ছে যে রিজন আর স্বপনের একটা উদাহরণ দিচ্ছি, যে তারা একটি কাজ দুইজন করছে, 5 বার বল করছে, 3 বার একজন উইকেটে হিট করতে পারছে, টাচ করতে পারছে। স্বপন কি করছে, 4 বার বল করে 1 বার টাচ করতে পারছে। তাহলে বলা হচ্ছে রিজন আর স্বপনের যৌথভাবে উইকেটে টাচ করার বা আঘাত করার সম্ভাবনা কত। যৌথভাবে সম্ভাবনা, সম্ভাবনা তো আমরা জানি যে নিশ্চিত কত, 1। মানে যতগুলো যদি 10 বার হিট করে, 10 বারে 10 বারই তারা 10 বার বল করে 10 বারই হিট করে, তাহলে সম্ভাবনা কত হবে, आंसर 10 একে 10 সব সময় 1 হবে। অর্থাৎ যতগুলো অপশন ততগুলো যদি ঘটনা ঘটে, হ্যাঁ, তাহলে সব সময় आंसर নিশ্চিত, आंसर আসবে 1। তাহলে এটা নিশ্চিত, শিওর। কিন্তু সেই শিওরটা যেহেতু হচ্ছে না, শিওর থেকে আমরা যতটুকু খাদ আছে, যতটুকু অসম্ভব, সেই অসম্ভবটুকু আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা কিন্তু উল্টা দিক থেকে যাচ্ছি, উল্টা, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে বাদ দেওয়ার জন্য আমাকে কিন্তু দুইজনের যৌথ অসম্ভাবনাকে বের করতে হবে, তাই না? দুইজনের যৌথ অসম্ভাবনা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করব? মনে করো যে তাহলে আমি ফার্স্টে আমি একটু প্রথমে আমি জায়গা পাচ্ছি না, এইটুকু মুছে দিই। প্রথমে আমি কি করব, আমি রিজনের সম্ভাবনা কতটুকু সেটুকু লিখি। রিজনের সম্ভাবনা আমি সংক্ষেপে লিখছি, মাঝখানে যে সে উইকেটে আঘাত করার সম্ভাবনা এটা লিখছি না, রিজনের সম্ভাবনাটা লিখছি। তাহলে দেখো, রিজনের 5 বার বল করলে 3 বার উইকেটে আঘাত করে, তাহলে তার সম্ভাবনাটা আমাকে একটু বলো তো তোমরা, কত হবে? রিজনের উইকেটে আঘাত করার সম্ভাবনা কতটুকু, এটা আমাকে বলো। আমি দেখি আমার স্টুডেন্টরা আগের ক্লাসগুলো মনে আছে কিনা। বলো, রিজনের উইকেটে আঘাত করার সম্ভাবনা কত? 5 বার বল করলে 3 বার উইকেট আঘাত করে, তাহলে তার সম্ভাবনা কত? আর স্বপনের সম্ভাবনা, স্বপনের সম্ভাবনাটা একটু দূরে লিখি, এখানে লিখি, হ্যাঁ, স্বপনের সম্ভাবনা অর্থাৎ উইকেটে আঘাত করার সম্ভাবনা। আমি একটু, তোমার যদি সময় নিচ্ছ আমি একটু লিখে দিই যে উইকেটে আঘাত করার সম্ভাবনা, উইকেটে আঘাত করার সম্ভাবনা, ঠিক আছে? এটা কত বলো দেখি, কে কে লিখেছো? 3/5। পিনাক দেবনাথ, ভেরি গুড। হামিম আনসার করেছো, শারিয়ার হামিম 3/5, ভেরি গুড। আর কই? ইমরান আনসার করে ফেলেছো, ভেরি গুড। তুশিন, তাসফিয়া আফনান, তুমি ঢাকাতে জয়েন করেছো, ভেরি গুড। তাহলে আনসারটা করো। রেবেকা রুমা করেছো, সকলে করেছো। স্বপন, স্বপনেরটা 1/4, ভেরি গুড। তাহলে আমার স্টুডেন্ট সবাই বুঝতে পারে আসলে, থ্যাংক ইউ। তাহলে সম্ভাবনা হচ্ছে 3/5 আর স্বপনের সম্ভাবনা হচ্ছে 1/4, কারণ রিজন 5 বারের মধ্যে 3 বার, তার অপশন হচ্ছে 5 বার, 5টি 4 মোট বিকল্প, তার মধ্যে সে 3 বার অনুকূল বিকল্প টাচ করতে পেরেছে, তার পজিটিভ হয়েছে রেজাল্ট, তাহলে 3। আর স্বপনের ক্ষেত্রে 4 বার বিকল্প, মোট 4টি অপশন পেয়েছে বল করার, তার মধ্যে 1 বার সে পজিটিভ বিকল্প, তার 1/4 সম্ভাবনা বের করলো। এখন আমি এখানে কিন্তু নিচে লিখে রেখেছি যে 1 মাইনাস দুইজনের যৌথ অসম্ভাবনার গুণফল। আমি তো এখানে সম্ভাবনা বের করেছি, অসম্ভাবনা কিন্তু এখনো বের করি নাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমি কি করব, অসম্ভাবনা বের করব। অসম্ভাবনা বের করতে হলে আমি কি করব, তার অতএব রিজনের উইকেটে আঘাত
করার অসম্ভাবনা বা আঘাত না করার সম্ভাবনা, বা বলতে পারো আঘাত করার অসম্ভাবনা। আঘাত করার অসম্ভাবনা, কথাটা খেয়াল রেখো। অসম্ভাবনা বের করছি আমরা। অসম্ভাবনা কতটুকু? সবসময় নিশ্চিত মানে হচ্ছে এক, আর অসম্ভাবনা হচ্ছে যে নিশ্চিতের বাকি, যদি সম্ভবটুকু বাদ দিই, যদি আমরা দেখো সম্ভবটুকু বাদ দিই, যে 1 মাইনাস অসম্ভাবনা কত 3/5, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? আমরা এখান থেকে পাবো 5, 5 মাইনাস 3, দ্যাট মিন্স 2/5। এটা হচ্ছে রিজনের উইকেটে আঘাত করার অসম্ভাবনা। রিজনের উইকেটে আঘাত করার অসম্ভাবনা, বুঝতে পেরেছো? দেখো আবার একটু জায়গা নিয়ে লিখি। রিজনের উইকেটে আঘাত করার অসম্ভাবনা কি? মোটটা যদি সে মনে করো যে 5টি বলের মধ্যে 5টি বলেই হিট করতে, মনে করো 5/5, তাহলে তার সম্ভাবনা নিশ্চিত ছিল 1, তাই না? সে নিশ্চিত থেকে আমি আবার কি করছি, রিজনের সম্ভাবনার 3/5 কে বাদ দিয়ে দিচ্ছি, দিলে আমার থাকছে 2/5। বুঝতেই পারছো, 2/5টা হচ্ছে তাহলে রিজনের জন্য অসম্ভাবনা। আচ্ছা, একজনের অসম্ভাবনা পেয়ে গিয়েছি, দুজনের মধ্যে একজনের পেয়ে গিয়েছি। আর হচ্ছে স্বপনের উইকেটে আঘাত করতে, আমি এখানে লিখি স্বপনের উইকেটে আঘাত করার অসম্ভাবনা, মানে সম্ভব নয় কতটুকু সেটা বের করছি। সম্ভাবনা কতটুকু? আবার নিশ্চিত থেকে 1/4 বাদ দিব, দ্যাট মিন্স আমি এখানে পাবো 3/4। তাহলে স্বপনের উইকেটে আঘাত করার অসম্ভাবনা 3/4। দেখি 2/5 অসম্ভাবনা, আনসার হবে 14/20। হামিম আগে আনসার করে ফেলেছে, ভেরি গুড, এত দ্রুত, ভেরি গুড। রিফা গালিব স্বপনটা লিখেছে, সবাই লিখেছে। তাহলে এখন দেখো আমরা, সরি আমি খুব ঘামছি, একটু মুছে নিচ্ছি। দেখো রিজনেরটা বের করেছি, স্বপনের অসম্ভাবনা বের করেছি, এখন জাস্ট আমরা এখানে আনসারটা লিখে দিব। তাহলে আনসারটা করার জন্য আমরা একটু নিচে কোশ্চেনটাই মুছে ফেলতে হচ্ছে আমাদের। কোশ্চেনটা মুছে ফেললাম, যে রিজনের, আর এই কোশ্চেনটা মুছে ফেললাম। এখন তোমরা তো দেখে ফেলেছো কোশ্চেন, সমস্যা নেই। এখন দেখো আমি এখানে লিখবো, এর আগে আমি কি বের করছি এটা আমি এখানে একটু লিখে ফেলি। সেটা হচ্ছে যে দুইজনের যৌথ সম্ভাবনা, যে রিজন ও স্বপনের যৌথভাবে উইকেটে আঘাতের সম্ভাবনা, আমরা সম্ভাবনা বের করছি। অর্থাৎ আমরা কি করছি, সম্ভাবনাটা বের করছি, সেখানে 1 থেকে বাদ দিয়ে দিচ্ছি দুইজনের যৌথ অসম্ভাবনা গুণফল। তাহলে দুইজনের যৌথ অসম্ভাবনা গুণফল কি পাচ্ছি আমরা? একজনের হচ্ছে 2/5 আর একজনের হচ্ছে 3/4, তাই না? ভেরি গুড। এই তো যৌথ, একজনের রিজনেরটা আর স্বপনেরটা, দুইজনেরই অসম্ভাবনাটা গুণ করেছে। তাহলে সেখান থেকে আমরা 1 মাইনাস এই নাম 5টা করি, 6/20 পাচ্ছি, সমান সমান আমরা এখানে পাচ্ছি। দেখো ওর আনসারটা ঠিক আছে তার মানে, তাই না? ভেরি গুড। কে যেন আনসার করেছিল 14/20 বললো, শাহরিয়ার হামিম, ভেরি গুড। তাহলে আমরা এখানে একটু জায়গা ঘিচমিচি হচ্ছে, এখানে সমান সমান করে 20, তাহলে 20 মাইনাস 6, দ্যাট মিন 14/20। এটাকে তোমরা শর্টার ভার্সনে লিখতে পারো, চাইলে 2 দিয়ে 7/10 লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো 7/10 আকারে সংক্ষেপে লিখে রাখা ভালো ভগ্নাংশ। তাহলে আমরা রিজন ও স্বপনের যৌথভাবে উইকেটে আঘাত করার সম্ভাবনা 14/20 বা 7/10 কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাই দেখো এ পর্যন্ত রজতকান্তি রিপিট করেন, আমি প্রথম থেকে শুনিনি। ও রজতকান্তি তুমি প্রথম থেকে শুনোনি না? আচ্ছা ঠিক আছে, আমরা আবার অঙ্কটা, আবার এই সেম ধরনের অঙ্ক আরেকটি দিব তোমাদের, সেটি সলভ করার সময় তোমার ফার্স্ট থেকে হয়ে যাবে। আমরা যেটা এই অঙ্কটি করলাম সেটি হচ্ছে দুইটি ঘটনা, একই ধরনের ঘটনা দুইজন ভিন্ন ভিন্নভাবে ঘটাচ্ছেন, তাদের একত্রে সফল হওয়ার সম্ভাবনা কত? তার মধ্যে একজনের সফল হওয়ার সম্ভাবনা, সিম্পলি তুমি রিজন 5 বার বল করলে 3 বার আঘাত করতে পারে, তার সম্ভাবনা তো ইজিলি তোমরা বলতে পারছো 3/5। তাহলে রিজনের অসম্ভাবনা কতটুকু? সম্ভাবনা তো যত পাইলাম, তাহলে বাকিটুকু কি অসম্ভাবনা? বাকিটুকু যে বলছি, বাকিটুকু আসলে কি থেকে বাদ দিব? সেটা হচ্ছে 1 থেকে বাকি। 1 হচ্ছে নিশ্চয়তা দিচ্ছে, 1 হচ্ছে সবগুলো আঘাত করলে সবগুলো বলে সবগুলো টাচ করবে, সেই তাহলে হচ্ছে নিশ্চিত হতো। কিন্তু যেহেতু সম্ভাবনাটুকু আমি বাদ দিলে বাকিটুকু আমি যেটুকু পাচ্ছি 2/5, অর্থাৎ 5 বার বল করলে 2 বার তার অসম্ভব লাগাটা, সেটা হচ্ছে তার অসম্ভাবনা। আবার স্বপনের ক্ষেত্রে যেহেতু সে 4 বার বল করে 1 বার তার উইকেটে টাচ করে, তাই বাকি 3 বার, 4 বারের মধ্যে 3 বার হচ্ছে তার জন্য অসম্ভাবনা। সহজ ব্যাপার।
তোমরা যদি মুখকে মাইনাস করে দাও যে একবার আঘাত করে আর 3বার আঘাত করতে পারে না, তাহলে 3/4 হচ্ছে তার অসম্ভাবনা, একবারে বের করতে পারবে। কিন্তু পরীক্ষাতে একটু গুছিয়ে লিখতে হলে এভাবে লিখবে, ঠিক আছে? তাহলে এবার তুমি একবারে লিখছো কি রিজনের স্বপনের যৌথভাবে উইকেটে টাচ করার সম্ভাবনা কি? তাহলে যৌথভাবে সফল হওয়া, যদি দুইজন 5বার করে বা 5 আর 4 9বার মোট বল করেছে, 9বারের মধ্যে যদি 9বারই লাগতো তাহলে সেটা নিশ্চিত হতো, তাহলে সেটা 1 হতো। সেই নিশ্চয়তা একইভাবে আগের মতোই 1 থেকে আমি বাদ দিচ্ছি দুইজনের কতটুকু অসম্ভব। একজনের অসম্ভব হচ্ছে 5বারের মধ্যে 2বার 2/5, আর একজনের অসম্ভব হচ্ছে 4বারের মধ্যে 3বার সে টাচ করতে পারে না, 3/4। দুইটার আমরা জাস্ট মানে হিসাব ক্যালকুলেশন করে আমরা আনসারটা পেয়েছি 14/20 বা 7/10। এটা হচ্ছে দুইজনের যৌথভাবে আঘাতের অসম্ভাবনা। এখন বলো আর কোনো প্রবলেম আছে কিনা? রিফাগালি বারবার এমন শুধু তুমি থিঙ্ক ট্যাঙ্কের মতো ছবি দাও, তুমি কি বুঝতে পারো না নাকি? আসলে বলো রিফাগালি বুঝতে পেরেছো কিনা? আর রজতকান্তি এখন বুঝতে পেরেছো কথাটা? রজতকান্তি বলো এখন বুঝতে পেরেছো কিনা? স্যার কি বলছে খুশিয়ারা? স্যার বইতে অন্যরকম করে দেওয়া আছে অনেকগুলো, স্যার এই 4টা নিয়মের একবার রিপিট করবেন প্লিজ। এই অন্যরকম করে বইয়ে কিভাবে দেওয়া আছে খুশিয়ারা? আমি বুঝলাম না। বইয়ে তো এই 4টা নিয়মের বাইরে নাই, এই 4টে নিয়মই আছে খুশিয়ারা, তুমি একটু ভালোভাবে খেয়াল করবে। উদাহরণগুলো হয়তো বা আমি একটু বানিয়ে অন্যরকম করেছি, তারা উদাহরণটা যে উদাহরণে আসুক না কেন এই নিয়মের সাথেই খাপ খাবে, ঠিক আছে? বইয়ের কি উদাহরণ আছে তুমি আমাকে একটু বলো যদি পারো, যে বইয়ের কোনটা তোমার একটু অন্যরকম, তাহলে আমাকে একটু বলো। হ্যাঁ, ওকে, সবাই মোটামুটি বুঝতে পেরেছে। এই পর্যন্ত আমরা তাহলে 4টা নিয়ম কিন্তু শেষ করে ফেলেছি। এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আগের 3টা সূত্র কিন্তু আমি এক জায়গায় একত্রে লিখতে বলেছিলাম খাতায়। তোমরা লিখেছো কিনা জানাও তো, কে কে লিখেছো আমাকে একটু জানাও যে তোমরা 3টি সূত্র পাশাপাশি লিখে একটা করে উদাহরণ দিয়ে তুলনামূলকভাবে পড়েছো কে কে, আমাকে একটু জানিয়ে দাও তো দেখি। আচ্ছা, তাহলে আমরা লাস্টে যেটা হচ্ছে সেটার সাথে আমরা আগের 3টা আবার একটু তুলনা করে আজকে ফাইনালি সূত্রগুলো খুব দেখবো, ঠিক আছে? একটা জিনিস দেখো, একটা হচ্ছে যে কি বলা হচ্ছে যে একক ঘটনা। এই কলমটা চেঞ্জ করি একটু। তাহলে দেখো, একটা হচ্ছে যে একক ঘটনা, আরেকটা হচ্ছে যে দুটি স্বতন্ত্র ঘটনা একসাথে। আরেকটি হচ্ছে দুটি ঘটনা একত্রে ঘটা সম্ভব না হলে, দুটি ঘটনা একত্রে না ঘটতে পারলে এটা একটু ই করে যেত। আরেকটি হচ্ছে দুইটি ভিন্ন ঘটনার যৌথভাবে ঘটার সম্ভাবনা, দুটি ঘটনা যৌথভাবে, তাই না? যৌথভাবে ঘটার সম্ভাবনা। তাহলে এই হচ্ছে 4টি আমাদের অপশন। দেখি লিখছো, খালেদা বেগম লিখেছো, রজতকান্তি লিখেছো, রেবেকা লিখেছো, ভেরি গুড। হামিম লিখেছো। স্যার ফোর্থ লটা বুঝিনি, রজতকান্তি তুমি ফোর্থ লটা বুঝুনি। হ্যাঁ হ্যাঁ, আমি যে বলছি বই সেভাবে আছে, থ্যাংক ইউ কনফার্মেশন করার জন্য। হামিম খুশিয়ারা বলছে নাই, গণিতগুলো অন্যভাবে সলভ করা নাই। ইমরান কি প্রশ্ন আছে বলো, লিখে ফেলো। আচ্ছা দেখো, তাহলে একক ঘটনার ক্ষেত্রে আমরা বলছি যে স্বতন্ত্র এককভাবে কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা তার অনুকূল বিকল্প বাই মোট বিকল্প, এটা একটা, তাই না? মোট বিকল্প। যেমন আমি বলছি যে 5টি কালো চকলেট আর 7টি লাল চকলেট, তাই না? বা 5টি সাদা চকলেট আর 5টি লাল চকলেট, তাহলে মোট 10টি চকলেটের মধ্যে যদি তুমি যে কোনো একটি র্যান্ডমলি যদি একটি চকলেট টানো, তার লাল হওয়ার সম্ভাবনা কত? সেটা হচ্ছে যে 5/10। অনুকূল বিকল্প হচ্ছে 5টি লাল আছে আর মোট 10টি কি আছে? এই যে 5টি সাদা আছে, এর মধ্যে কি আছে? 5টি সাদা, 5 সাদা আর 5টি লাল, এই মোট হচ্ছে বিকল্প এটি 10টি। তাহলে মোট এখানে আমি আনসারটা পাচ্ছি 1/2। অপশনটা হচ্ছে একক ঘটনা ঘটার সম্ভাবনার ক্ষেত্রে 1/2 ছিল, তাই না? দেখি কে কি লিখছো। আজকে লিখবো, হ্যাঁ আজকে লিখো। আর কি তুমি আজকে লিখবা খুশিয়ারা, তার মানে আগেটা লিখোনি। ওকে, দুটি স্বতন্ত্র ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা।
দুইটি বলা হচ্ছে যে সাপোজ যে দুইটি মুদ্রা একসাথে টস করেছে, দুইটি একই সাথে টস করেছে, একই সাথে টস করার সাথে সাথে দুইটিতেই হেড পড়বে একবারে, তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা দুটি মুদ্রা একত্রে, দুটি মুদ্রা টস করলে, টস করেছে, তাহলে দুটি হেড একত্রে পড়ার সম্ভাবনা, দুটি হেড একত্রে সম্ভাবনাটা কি? তাহলে দুটি হেড একত্রে পড়ার সম্ভাবনা হচ্ছে যে আমাদের দুইটি পৃথক পৃথক সম্ভাবনার গুণফলের সমান, তাই না? তাহলে দুটি পৃথক পৃথক সম্ভাবনাকে আমরা যদি গুণ করে ফেলি, তাহলে দুটি পৃথক মধ্যে একসাথে টস করে যদি একবার গুণ করে ফেলি, তাহলে আমরা সেটি আনসারটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে দুটি পৃথক মধ্যে যদি আমরা গুণ করে ফেলি, তাহলে কি হবে? যে আমি এখানে একটা অপশন 1/2 আর একটা হচ্ছে 1/2, তাহলে মোট সম্ভাবনা হচ্ছে 1/, একসাথে ঘটার সম্ভাবনা হচ্ছে 1/4, তাই না? এটা একটা পেয়ে গেলাম। আর দুটি ঘটনা একত্রে যদি ঘটতে না পারে, একত্রে ঘটতে পারে না, যেমন মনে করো যে সাপোজ যে একটি মুদ্রা টস করেছে, তাহলে হেড অথবা টেল পড়ার সম্ভাবনা কত? একটি মুদ্রা মনে করো যে, বা একটি মুদ্রা, এটা যদি না বলি, দুটি যে দুর্ঘটনার কথা বলেছে, তাহলে দুইটা লুডুর গুটি একসাথে মনে করো যে ফেলা হয়েছে, দুইটা লুডুর গুটি একসাথে ফেলা হয়েছে, তাহলে একসাথে ফেলার পরে একটা ফেলা, দুটি ঘটনা একসাথে, তাহলে একটা আমি যদি এখানে বলি যে 4 অথবা 5 পড়া লুডুর গুটি, হ্যাঁ, লুডুর গুটিতে 4 অথবা 5 পড়ার সম্ভাবনা, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, একসাথে তো 4 বা 5 একসাথে পড়তে পারবে না, যেমন একটা পড়বে, তাই না? তাহলে পৃথক পৃথক সম্ভাবনার যোগফলের সমান, পৃথক পৃথক সম্ভাবনার যোগফল। এখানে হচ্ছে আমরা কি করব, পৃথক সম্ভাবনা যে 4 পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6 আর 5 পড়ার সম্ভাবনাও 1/6, যোগফল করে দিলাম 2/6 1/3। এটা হচ্ছে পৃথক পৃথক সম্ভাবনার যোগফলের সমান, দুটি ঘটনা যদি একত্রে না ঘটতে পারে। আরেকটি হচ্ছে লাস্ট যেটা আজকে পড়লাম, সেটা হচ্ছে দুটি ঘটনা যৌথভাবে ঘটার সম্ভাবনা। সেটা হচ্ছে যে মনে করো যে সাপোজ একটা ঘটনা ঘটলো, যে তুমি বলের যে উদাহরণ, বল করার যে উদাহরণটা দিলাম, তাই না? যে সোহেল বা একটা কেউ তীর ছুঁড়েছে, তাহলে সেই তীর ছোড়ার ক্ষেত্রে সে 5 বার তীর ছুঁড়েছে, তার 3 বার এই ঘটনা ঘটেছে যে সফল হয়েছে, তাহলে মনে করো যে সোহেল 5 বার তীর ছোড়ে আর মনে করো যে দুইবার টাচ করে, লক্ষ্য, তাই না? আর আরেকজন আজিম 6 বার তীর ছোড়ে, তাহলে আজিম 6 বার তীর ছোড়ে আর 2 বার, মনে করো যে এর 3 বার টাচ করে, 3 বার, ঠিক আছে? 3 বার টাচ করে, তাহলে দুইজনের যৌথভাবে আসলে টাচ করার বা সত্য কথা বলার উদাহরণ দেওয়া আছে। খুশিয়ার কথা বলছে, একটি বই আছে, যেমন পাঞ্জেরির যে বইটা, অক্ষরপত্রের বই আছে, কি যে সত্য কথা বলা বা বল কিক করার সম্ভাবনা একটা আছে মনে হয় সম্ভবত। তো সত্য কথা বলা একই, যে আজিম সোহেল 5 বার কথা বললে 2টি সত্য কথা বলে, আজিম মনে করো 6 বার কথা বললে 3 ছোড়া বাদ দিয়ে দিলাম, কথা বলা দিয়েই বলি তোমাদের, তাহলে একই কথা, জাস্ট 6 বার কথা বলে 3টি সত্য কথা বলে, 6 বার কথা বললে 3টি সত্য বলে, 3টি সত্য। আর সোহেল 5 বার কথা বলে, বললে 2টি সত্য কথা বলে, 2টি সত্য কথা বলে, তাহলে তাদের যৌথভাবে সত্য কথা বলার সম্ভাবনা কত? একই ব্যাপার না, একই কথা। তাহলে সেই যৌথভাবে সম্ভাবনা আমরা কি বলবো, দুইটি পৃথক, এক ফাইনাল আনসারটা হবে 1 থেকে আমরা 2টি পৃথক অসম্ভাবনাকে গুণ করে বাদ দিব। দুইটি পৃথক অসম্ভাবনা কি? সোহেলের অসম্ভাবনা কত? সোহেল 5 বার কথা বললে 2টি যদি সত্য কথা বলে, তাহলে 3টি সে মিথ্যা কথা বলে, তার মানে অসম্ভাবনা হচ্ছে 3/5। সোহেলের অসম্ভাবনা হচ্ছে 3/5। আর আজিমের অসম্ভাবনা কত? আজিম 6 বার কথা বললে 3টি সত্য কথা বলে, বাকি 3টি মিথ্যা বলে, তাহলে অসম্ভাবনা হচ্ছে 3/6। এর অসম্ভাবনা হচ্ছে 3/6, তাহলে 1 - 2টি অসম্ভাবনা গুণফল করে দিয়েছি। এবং তুমি যদি এটা কাটাকাটি করো, এটা ছোট হয়ে যায় 2, দ্যাট মিন্স হচ্ছে যে 1 - 3/10, তাহলে এখানে আমরা পাচ্ছি 7/10। এখানে দেখো সেই 7/10 আনসার আসছে, একই রকম, আসলে অঙ্কের ফিগারটা একই হয়ে গেছে। তাহলে দেখো 7/10, তাহলে দুইটি ঘটনা যৌথভাবে ঘটার সম্ভাবনা হচ্ছে 7/10 এখানে আসলো। তো যে ঘটনাই দিক না কেন এটা আসবে 21/30, হ্যাঁ 21/30, দ্যাট মিন্স হচ্ছে 3 × 7 = 21, 3 × 10 = 30। আচ্ছা, হামিম খুব ফার্স্ট অঙ্কে, খুবই ভালো লাগে অঙ্কে, যারা ফার্স্ট হয় তাদের ব্রেনগুলো একটু শার্প হয়, আর আবার সকলেই তোমাদের ব্রেন শার্প আমি জানি,
আসলে অনেকেই ভয় পাও বা অনেকে প্র্যাকটিস করো না, তাই। আর যারা যত বেশি প্র্যাকটিস করবে এগুলো তত বেশি সফলভাবে তোমরা এটি সমাধান করতে পারবে। তাহলে এই হচ্ছে 4টি আমাদের সম্ভাবনার অঙ্ক, খুবই সহজ, তোমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবো। এখন বলো আর কোনো প্রবলেম তোমাদের আছে কিনা। তোমাদের প্রবলেম একটা প্রবলেম আমি তোমাদের একটু ধরাই দিতে যাচ্ছি, তোমাদের প্রবলেম হতে পারে, তোমরা হয়তো বা সেটা ধরতে পারছো না। দেখো সবাই একটু খেয়াল করো, দুটি স্বতন্ত্র ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা, আবার দুটি ঘটনা যৌথভাবে ঘটার সম্ভাবনা, দুটি কথা প্রায় অনেকটা একরকম মনে হচ্ছে না তোমাদের? 2 নম্বর নিয়মটা 4 নম্বর নিয়মটা পরীক্ষা হলে তোমাদের কনফিউজড হয়ে যেতে পারো, তোমাদের জন্য বলছি, একটু খেয়াল করো, খুব সিরিয়াসলি খেয়াল করো। এখানে কিন্তু একটা কথা আছে, একসাথে, অর্থাৎ দুটি মুদ্রা যখন টস করছো তখন সেই দুটি মুদ্রা মনে করো যে সাপোজ যে এই সোহেল আর আজিম দুইজন, বা তোমাদের নাম দিয়ে বলি, মনে করো যে সাপোজ এই যে হামিম আর খুশিয়ার, তা হামিম আর খুশিয়ার দুজনই টস করছে মুদ্রা, দুইটি কয়েন, দুইজন একই সাথে টস করছে, একই সাথে হেড করতে হবে, অর্থাৎ একই সাথে ঘটনা ঘটছে। কিন্তু এইখানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে একসাথে না। সাপোজ মনে করো যে মুদ্রা টসের ব্যাপারটাই যদি বলি, যে মনে করো যে হামিম আর মনে করো যে সাপোজ আরেকজন রজতকান্তি দাস, তাহলে হামিম আর রজতকান্তি দুইজন মনে করো যে মুদ্রা টস করেছে, রজতকান্তি 10 বার টস করে 5 বার হেড পড়েছে। 10 বার টস করে আমি ওদেরটা লিখি, তাহলে এখানে সাপোজ মনে করো যে রজতকান্তি, রজত আর মনে করো সাপোজ রজত করেছে কি 10 বার টস করেছে, 10 বার টস করে, তোমাদের তাহলে এটা অঙ্ক আকারে দিয়ে দিই আমি, এখানে আর না লিখে আমি এটা মুছে ফেললাম। দেখি এই সলভ প্রবলেমটা তোমরা সলভ করো, দেখি কেমন পারো, এটা সলভ করে দাও আমাকে, তাহলে হচ্ছে। ওকে, লিখি রজত, এটা সমস্যা নাকি, সমাধান তোমরা করবা। রজত 10 বার মুদ্রা টস করলে 4 বার হেড পড়ে, 4 বার হেড পড়ে, এবং সাপোজ রুমি 7 বার মুদ্রা টস করলে 3 বার হেড পড়ে, তাহলে রজত ও রুমির, রজত ও রুমির যৌথ সম্ভাবনাটা বের করে ফেলা, শুরু করে দাও দ্রুত। রজত ও রুমির যৌথভাবে হেড ফেলার সম্ভাবনা কত, ফেলা বা পড়ার সম্ভাবনা কত, সম্ভাবনাটা তোমরা এখন বের করবে, ঠিক আছে? এখন দ্রুত আমাকে অ্যানসারটা করে দাও, দেখি ফাইনালি কে কে অ্যানসার করতে পারো। 12/70 এটা কোনটা অ্যানসার করেছো? এটা অ্যানসার করে ফেলেছো? দেখি রেবেকা সুলতানা রুমা আনসারটা করে, স্যার আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। কে? নওরিন, কংগ্রাচুলেশন নওরিন। ব্রাহ্মণবাড়িয়ার আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, খুব ভার্সিটি লাইফের, খুবই ভালো ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালো হয়। আচ্ছা যাই হোক, তো রজত আর রুমির অ্যানসারটা করে ফেলো দ্রুত। রেবেকা সুলতানা রুমা 6/35, দ্যাট মিন্স একই 12/70। হ্যাঁ ঠিক আছে, যদি আনসারটা আমি করে দেখিনি, করে দেখবো তারপরে। দেখি কে কে তোমরা আনসারটা করতে পারো, আমি একটু অপেক্ষা করছি। ওকে, আমাদের কিন্তু সম্ভাবনা, তুমি অঙ্ক করতে থাকো, আমি একটু একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমাদের সম্ভাবনার অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ আমাদের মোটামুটি শেষ। এখন আগামীকালের ক্লাসে আমরা হচ্ছে তোমাদের সাথে যৌক্তিক সংজ্ঞার অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যুক্তিবিদ্যার 2য় পত্রের 1ম অধ্যায়। তোমরা 2য় পত্রের 1ম অধ্যায় যাদের প্রথম দিকে একটু প্রবলেম হয় সংজ্ঞা ও যৌক্তিক বিভাগের অধ্যায়গুলো, তো এইগুলো একটু তোমরা তাহলে ক্লাসটি করলে তোমরা সেগুলি ঝাড়াই করে নিতে পারবে। হ্যাঁ, তো যেহেতু অনেক সময় পার হয়েছে, তোমরা আশা করি ক্লাসগুলি করবে। এখন তোমরা এই অঙ্কটি আনসার থেকে করলে, আর পিনাক দেবনাথ করে ফেলেছো 12/70, ভেরি গুড। পিনাক সবসময় ফার্স্ট, রেবেকা সুলতানা রুমা ফার্স্ট। হামিম কই? হামিম তো খুব দ্রুত আনসার করছিল। খালেদা বেগম, খালেদা বেগম তুমি বুঝো না 4 নম্বর নিয়মটা, না? তো এই 4 নম্বর নিয়মের অঙ্কটাই দিয়েছি, এখন তোমরা এখন করো, তুমি এখন বুঝে নাও। 54/70 এসেছে কার? নাফিস কাজী। নাফিস কাজী তোমার কি 54/70 এসেছে? আচ্ছা দেখি আনসারটা কোনটা কারটা সঠিক হয়। তাহলে দেখো রজতের, আমি যদি ডিটেইলস করি অঙ্কটা, ফার্স্ট আমি কি করবো, রজতের সম্ভাবনা বের করব। রজতের সম্ভাবনা কত? এই রজতের সম্ভাবনা হচ্ছে 4/10। তাহলে রজতের অসম্ভাবনা কত? অসম্ভাবনাটা বের করে ফেলি, সেটা হচ্ছে 1 - 4/10, দ্যাট মিন্স 6/10।
10, রজতের অসম্ভাবনা পেয়ে গিয়েছি আমরা একটা। আর এরপরে আসছে হচ্ছে যে আমরা বের করব হচ্ছে যে আমরা সমাধান করছি, এটা সমাধান না, এটা আলাদা করে দিই। তাহলে এবার রুমির সম্ভাবনা হচ্ছে বের করে ফেলি। সম্ভাবনা দেখো 3/7 রুমির সম্ভাবনা, আর রুমির অসম্ভাবনা হচ্ছে কত? অসম্ভাবনা 1 - 3/7। যদি এটা করা লাগে না তোমরা একবারে এটা করে ফেলতে পারো, কিন্তু কথা হচ্ছে আমি একটু তোমাকে বুঝাই দেওয়ার জন্য। রজত আর রুমি তাহলে অসম্ভাবনাটা বের করে ফেলেছি। রজত আর রুমির অসম্ভাবনা যেহেতু পেয়ে গেছি, অতএব রজত রুমির যৌথ সম্ভাবনা বের করবো। রজত ও রুমির যৌথ ভাবে হেড পড়ার বা ফেলার সম্ভাবনা, তাই না? এটা বের করছি। সমান সমান আমরা 1 থেকে আমরা বাদ দিয়ে দিব দুইটি পৃথক অসম্ভাবনাকে গুণ করে, 6/10 গুণ 4/7। তো এটাকে আমরা জাস্ট ছোট করে ফেলতে পারি, তাই না? 3 দুগুণে 6, 5। তাহলে আমরা পেলাম 1 - 3 × 12 বাই 5 × 7 35, তাই না? দ্যাট মিনস 35 থেকে বাদ দিলে আমরা পাচ্ছি 35, আর হচ্ছে যে 35 - 12 সমান কত থাকে? 2, 3, 23/35। দেখো 1 মাইনাস রজত রুমির যৌথ সম্ভাবনা ছিল 6/10 আর 4/7। 6/10 আমরা যদি কাটি করি তাহলে কিন্তু 3/5 পাচ্ছি, তাই না? 4/7, তাহলে 3 × 12, 5 × 7 35। 35 থেকে বাদ দিলে আমি 12 বাদ দিলে কত পাচ্ছি? 23, তাই না? 3 আর 2 5, 2 আর 3, 23/35। আনসারটা কত? 23/35। দেখি এবার আনসার কার কার কি কি ছিল। হামিম করেছে 46/70। মোহাম্মদ আদর চিটাগাং থেকে, ভেরি গুড। রুমা স্যার, আপনি দুইটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা বের করতে বলেছেন। হ্যাঁ, যৌথভাবে ঘটনা বের করার কথা বলেছি। দেখো হামিমের আনসার সঠিক হয়েছে। ওকে, হামিমের আনসার সঠিক। দেখি নামগুলো লিখে রাখি। হামিম, ওকে। আর কি দেখি ঠিক করেছে? রুদ্রপল 12/70। না, রুদ্রপল আনসারটা হচ্ছে না। আদর আচ্ছা চিটাগাং থেকে আদিসারে হামিম আনসার করেছে। আর কে? সাইদুল আহমেদ ইমরান 17/70। হয়নি ইমরান, আনসারটা হয়নি। তারপরে খুশিয়ারা 12/70, পিনাক 12/70। কেন 12/70 হচ্ছে কেন? একটু খেয়াল করে আনসারটা করো প্লিজ। 12/70 হওয়ার কোনো কথা নাই, ঠিক আছে? দেখো উপরে তোমার 3 × 12/35 পেয়েছো, ঠিক আছে, বাট তুমি যদি লসাগু তুমি 23/70 পাবে। এখন বলো তোমরা কি বুঝতে পেরেছো? আনসারটা কি এখন বুঝতে পেরেছো তোমরা? আমি হিসাবটা ফাইনালি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করে এখানে দেখাবো। তোমরা হিসাবটা মনে হয় ভুল করে ফেলেছো। দেখো এই পর্যন্ত তোমাদের মনে হয় ঠিক আছে। আমি কি করলাম? মোট নিশ্চয়তা হচ্ছে 1। এখানে আমি রজতের অসম্ভাবনা কত ছিল? যেহেতু সে 4 বার তার হচ্ছে যে সে সফল হয়, তাহলে 6 বার সে ব্যর্থ, তাই 6/10 তার অসম্ভাবনা। আর রুমি যেহেতু 3 বার সফল হয় 7 বারের মধ্যে, তাহলে তার 4 হচ্ছে তার অসম্ভাবনা, তাই না? তাহলে 4 তার হচ্ছে অসম্ভাবনা, 4/7 তার অসম্ভাবনা। তাহলে এটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে আমরা কি পাচ্ছি? 1 মাইনাস, আমরা যদি এটা রেখেও দিই মানে বড় করে করো, তাহলে দেখো একবারে নিচে 70 আসে, নিচে 70, উপরে কত আসে? 424, তাই না? 24/70 যদি তুমি কাটাকাটি না করতে চাও। তাহলে এটা যদি আমরা লসাগু করি আমরা কি পাচ্ছি? এই 70 আর এখানে 70 মাইনাস 24 ইজ ইকুয়াল টু, তাহলে 4 আর 6 10, 3 4, 4 আর 6 10, তাই না? 10 3 4 7 46, ঠিক আছে। তাহলে 70, তাহলে 46/70 আসে আনসার। এটাকে যদি আমরা ছোট করে ফেলি 2 দিয়ে কাটি তাহলে 23 দুগুণে 46, 35 দুগুণে 70, এটা হচ্ছে আনসার 46/70। হ্যাঁ, নিশ্চিতভাবে 46/70। হ্যাঁ ঠিক আছে হামিম, নিশ্চিতভাবে 70। দেবনাথ কি বলেছে? 2 নম্বরের 4 নাম্বার ল এর মধ্যে পার্থক্যটা আরেকবার বুঝিয়ে দিব। ওকে, হ্যাঁ বলছি সেটা। তুমি আগে এই ম্যাথটা সলভ করো। এই ম্যাথটা তাহলে লাস্ট পর্যন্ত সবাই কি আমার আনসারের সাথে তোমরা বুঝতে পেরেছো? তোমরা ঠিক করে নিয়েছো? এটা একটু লিখে দাও সবাই। এই আনসারটা, এই কোশ্চেনের সলভটা হয়ে গিয়েছে কিনা একটু বলে দাও, ক্লিয়ার হয়েছে কিনা। রজনীকান্ত এখন বুঝেছো? থ্যাংক ইউ, খুবই ভালো হয়েছে। যাক, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। হচ্ছে পিনাক বলেছে যে 2 নম্বর আর 4 নম্বরের পার্থক্যটা। পিনাক খেয়াল করো, 2 নম্বরেরটা ছিল হচ্ছে দুইটি ঘটনা, দুইটি স্বতন্ত্র ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা। একসাথে মানে কি? তুমি একই সাথে ঘটনাটি ঘটাবে, ঠিক আছে? যেমন ওই মুদ্রার উদাহরণটা দিয়ে যদি আমরা বলি যে
দুইটি মুদ্রা একসাথে দুজনেই টাচ করে একই সাথে একই ঘটনা ভাবে রেজাল্টটা হেড করার সম্ভাবনা। কিন্তু এখানে পরেরটা যেটা বলা হচ্ছে জটিল ঘটনার ক্ষেত্রে বলা হচ্ছে যে দুইটি ঘটনা যৌথভাবে ঘটার সম্ভাবনা, মানে মনে করো একজন পৃথকভাবে, ওই যে বললাম যে 10 বার টস করে সে 7 বার বা 5 বার বা 4 বার হিট ফেলতে পারছে, এটা একটা ফ্যাক্ট। আবার একজন পরে মনে করো যে আরেকদিন সে ফেলে দেখেছো যে তুমি সে রুমি কি করেছে 7 দিন ফেলে, বা তুমি মনে করো পিনাক দেবনাথ মনে করো যে 7 বার তুমি চেলেছো, টস করেছো, তুমি সেখানে মনে করো যে 3 বার বা 4 বার তুমি হেড ফেলতে পেরেছো। তাহলে দুইজনের দুই দিনের ভিন্ন ঘটনা একসাথে তোমার কাজ করতে হচ্ছে না, এক যৌথভাবে ঘটনার সম্ভাবনাটা ম্যাথমেটিক্যালি বের করা হচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। বুঝেছো খুশিয়ারা, নাফিস কাজে বুঝেছো। ভগ্নাংশের যোগ বিয়োগে ভুল হয়েছে, হ্যাঁ অনেক সময় ম্যাথে তাড়াহুড়া করতে যে একটু হয়, ম্যাথ খুব দ্রুত করবো আমরা, বাট কুল ব্রেনে করব যেন আমাদের ভুলটা না হয়। খুব সাবধান, ম্যাথে ভুল হয়ে গেলে সব শেষ। আর যদি সঠিকভাবে তোমরা হিসাব নিকাশটা করে ফেলতে পারো, মানে পারফেক্ট আকারে পূর্ণ মার্কসটি তুমি পেয়ে যাবে। সো সবসময় আমাদের টার্গেট ফুল মার্কসটা পাওয়া, এবং আমাদের টার্গেট হচ্ছে যুক্তিবিদ্যায় 90 আপ মার্কস পাওয়া। তো সেটাই আমরা করব। এই অধ্যায় থেকে অবশ্যই আমরা আনসারিং করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি মুছে দিচ্ছি। আমি সার্থক, যে আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছে সকলেই। তোমরা আগামীকালের ক্লাসে অ্যাটেন্ড করবে এবং ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে যে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায়টা খুব সহজে মার্কস পাওয়া যায়, যৌক্তিক সংজ্ঞার অধ্যায়টা সহজ। তো আশা করি আমরা সকলে ক্লাসটি করে আগামী দিনে ফ্রুটফুলি আগামীকালের ক্লাসটি বুঝবো। আজকে এ পর্যন্তই আমি রাখছি তোমাদের সাথে। এখন বলছো আকস্মিকতার অপনয়ন পারি না, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালের ক্লাসে আবার আকস্মিকতার অপনয়নের নিয়ে কথা হবে। আকস্মিকতার অপনয়ন বলতে বোঝানো হচ্ছে, আমি এক কথায় তোমাদের একটু বলে দিই, শেষ করলেও শেষ হচ্ছে না আসলে। আকস্মিকতা মানে হচ্ছে কোনো একটি ঘটনা ঘটে যখন প্রকৃতির জটিলভাবে কোনো একটি ঘটনা থাকে, সেই ঘটনার কারণ জানা থাকে না আমাদের, একটা ফ্যাক্ট, একটা হচ্ছে কারণ, সেটি আমাদের জানা থাকে না। আরেকটি হচ্ছে যে আকস্মিকভাবে পূর্ব অনুমান ছাড়া, পূর্ব অনুমান এটা আমাদের থাকে না, পূর্ব অনুমানও থাকে না, কোনো কারণ জানা থাকে না, এই দুইটি বিষয় আমাদের অজ্ঞাত। এই কারণে কোনো একটি ঘটনা হঠাৎ করে মনে করে ঘটলো, সেটি আমাদের আকস্মিক মনে হয়। যেমন মনে করো হঠাৎ করে এখন আবহাওয়া ভালো রয়েছে, কোনো রকম আবহাওয়ার পূর্বাভাস নেই, পূর্ব অনুমান নেই, কোনো কারণ নেই, মেঘ টেক কিছু নেই, কিন্তু হঠাৎ করে ঝাপঝাপ বৃষ্টি শুরু হয়ে গেল, বজ্রপাত হলো, তাহলে সেটা হচ্ছে আকস্মিক হবে আমার জন্য, তাই না? তো এই আকস্মিক ঘটনার অপনয়নটা কি? অপনয়ন হচ্ছে এটা যে আকস্মিক না, এটা যে আসলে পূর্বের একটা কারণ আছে, যদি আমি এই কারণ যে জানি না বলেই তো আকস্মিক বলছি, এটার ফলেই তো সেটা না আকস্মিক হচ্ছে, আমার কাছে একটা বড় ডিমের মতো মনে হচ্ছে, মাথায় কাজ করছে না। তো যখন আমি কারণটা জেনে ফেলবো, তখন সেটা আমার কাছে আকস্মিক থাকবে না। তার মানে কোনো একটি ঘটনার কারণ উদ্ঘাটনের মাধ্যমে, কোনো একটি আকস্মিক ঘটনার কারণ কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের মাধ্যমে আমরা যখন সেটিকে আকস্মিক বা না করে আমরা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ফেলি, তখন সেটি হচ্ছে আকস্মিক থাকে না। এই কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার মাধ্যমে আমরা এই আকস্মিকতাকে কি করি? বাদ দিয়ে সেটিকে আমরা স্বাভাবিক ঘটনা বলে ধরে নিই। এটি হচ্ছে আকস্মিকতার অপনয়ন, অর্থাৎ আকস্মিকতাকে কি করলাম? বাদ দিয়ে দিলাম, যে না এটা কার্যকারণ সম্পর্ক আছে, তাই এটা আকস্মিক নয়। কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করলাম, কি করলাম? জাস্ট একটা কাজ, কার্যকারণ সম্পর্ক আবিষ্কার। কার্যকারণ সম্পর্কটা লিখি নাই, কার্যকারণ সম্পর্কটা আবিষ্কার করার মাধ্যমে আকস্মিকতাকে বাদ দিয়ে বললাম এটা একটা স্বাভাবিক ঘটনা, এটি কোনো সাডেন কোনো ঘটনা না, আকস্মিক কোনো ঘটনা না। তাই এটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার মাধ্যমে আকস্মিকতাকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে আকস্মিকতার অপনয়ন। আশা করি বুঝতে পেরেছো। এখন অনেক কথা বলছো মূর্তি পারো না, আমি নেক্সট ক্লাসে আমি তাহলে বলো, আমি মূর্তিটা নিয়ে সুযোগ পেলে আমি বলে দেবো, ঠিক আছে? আজকে আর না, আজকে এই পর্যন্ত রাখছি। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। আগামীকাল ক্লাসে সকলের সাথে আবার দেখা হবে, সেই আশায়। খোদা হাফেজ।